শাসক দল তৃণমূল কংগ্রেস কাঞ্চন মল্লিককে কি তারা নতুন করে টিকিট দেবে? 294টি আসনই নজর কাড়া কেন্দ্র হয়ে উঠতে চলেছে। তার একমাত্র কারণ এসআইআর। কারা এগিয়ে ছিল, কারাই বা এগিয়ে যাবে, কারা পিছিয়ে ছিল, তারা কি এগিয়ে যেতে পারবে? কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দল তারা গুটি সাজাচ্ছে। নমস্কার, আমি ষষ্ঠী চট্টোপাধ্যায়। শুরু করছি বাংলার মাটি, বাংলার ভোট। 2026-এর এই নির্বাচনটা অত্যন্ত একটা কঠিন লড়াই প্রতিটা রাজনৈতিক দলের কাছে। 294টি আসনই নজর কাড়া কেন্দ্র হয়ে উঠতে চলেছে। তার একমাত্র কারণ এসআইআর। কারণ যে বিপুল পরিমাণে মানুষের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে এবং সেই কারণেই 294টি আসনই নজর কাটছে। কারা এগিয়ে ছিল, কারাই বা এগিয়ে যাবে, কারা পিছিয়ে ছিল, তারা কি এগিয়ে যেতে পারবে? কারণ এই হাড্ডাহাড্ডি লড়াই, যে লড়াইকে অবশ্যই নির্বাচনী লড়াই হিসাবেই আমরা দেখি। তবে ইতিমধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন তিনি বাংলায় এসেছিলেন, তিনি একাধিক বিষয় উত্থাপন করে গিয়েছেন। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি রাজনৈতিক দল তারা গুটি সাজাচ্ছে। তাই আমরা প্রতিটা কেন্দ্র ধরে ধরে আমরা বিশ্লেষণ করব। বিভিন্ন নির্বাচন ঘিরে, অর্থাৎ 2016 বিধানসভা থেকে 2024 লোকসভা নির্বাচন পর্যন্ত কারা কোথায় এগিয়েছিল, মার্জিন অফ ভোটে কে কাকে টেক্কা দিয়েছিল। আজকে আমরা সরাসরি চলে যাব উত্তরপাড়ায় এবং উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের দিকে নজর রাখব। কারণ ওটাও 294টির মধ্যে একটি নজর কাড়া কেন্দ্র। তার কারণ এখানে মীনাক্ষী মুখোপাধ্যায় শুরু থেকেই, যখন শাসক দল তৃণমূল কংগ্রেস তারা এখনও প্রার্থী ঘোষণা না করলেও সিপিআইএমের প্রার্থী যে মীনাক্ষী মুখোপাধ্যায় হতে চলেছে তার প্রচারে এটা স্পষ্ট হয়ে গেছে। তাই 2026-এর এই বিধানসভা নির্বাচনে মীনাক্ষী মুখোপাধ্যায় তো থাকছেই, কিন্তু বিধায়ক কাঞ্চন মল্লিক কি উত্তরপাড়া থেকে আর দাঁড়াবেন? কারণ তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। তাকে নিয়ে যেভাবে রাজনৈতিক আলোচনা শুধু নয়, রাজনীতির বাইরে নিয়েও তাকে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই বিতর্কের মাঝে শাসক দল তৃণমূল কংগ্রেস কাঞ্চন মল্লিককে কি তারা নতুন করে টিকিট দেবে, না কাঞ্চন মল্লিকের জায়গায় অন্য কোনো অভিনেতা বা অভিনেত্রী আসতে পারে? তো সরাসরি চলে যাব 2016 বিধানসভার ফলাফলের দিকে। কারণ 2016 সালের বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হয়েছিল এবং সেই নির্বাচনের দিকে আমরা অবশ্যই নজর রাখব। কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা 2016 বিধানসভা নির্বাচনে 84,918টি ভোট পেয়েছিলেন। শতাংশের বিচারে যদি আমরা দেখি, সেখানে তারা পেয়েছিল 45.97%। এবং তারপরে দ্বিতীয় স্থানে যারা উঠে এসেছিল অবশ্যই বাম কংগ্রেসের একটা জোট, যে জোটটা তৃণমূল কংগ্রেসকে সরাসরি একেবারে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল। সেটা হচ্ছে 72,921টি তারা ভোট পেয়েছিল। এবং যদি শতাংশ বিচার করি, সেই শতাংশের বিচারে 39.48% ভোট পেয়েছিল সিপিআইএম এবং কংগ্রেসের জোট। এবং তারপরে তৃতীয় স্থানে উঠে এসেছিল, যা 2021-এর বিধানসভা নির্বাচনে এ রাজ্যের বিরোধী আসনে বসেছিল সেই বিজেপি, অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। তারা ভোট পেয়েছিল 23,687টি ভোট। এবং যদি আমরা শতাংশের হিসাবে দেখি, তাহলে 12.42% তারা ভোট পেয়েছিল 2016 বিধানসভা নির্বাচনে। এবং সিপিআইএম এর সেই লিবারেশন তারা কত ভোট পেয়েছিল? তারা ভোট পেয়েছিল 1,730টি। অর্থাৎ যদি শতাংশ আমরা দেখি, তাহলে 98%, অর্থাৎ 0.98%। এবং আদার্স, অর্থাৎ যারা কোনো রাজনৈতিক দলের পক্ষে নেই, অর্থাৎ ইন জেনারেল সাধারণ মানুষ,
তারাও ভোট দিয়েছিলেন 1458টি, তাদেরও পার্সেন্টেজ আছে 0.79%। অর্থাৎ 2016 সালের বিধানসভা নির্বাচনে বাম কংগ্রেসের জোট যে তৃণমূল কংগ্রেসকে যে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা চালিয়েছিল, সেটা তার ফলাফলে কিন্তু স্পষ্ট হয়ে গেছে। কারণ 84,000, এখানে তার 72,000, অর্থাৎ প্রায় বলা যেতে পারে 9 থেকে 10,000-এর ডিফারেন্স। আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তী হচ্ছে 2019 সালে লোকসভা নির্বাচনে জেলাভিত্তিক কেন্দ্র, অর্থাৎ জেলাভিত্তিক যে জায়গাগুলো তৈরি হয়েছে, টোটাল মার্জিন অফ ভোট যদি আমরা দেখি জেলা জুড়ে, অর্থাৎ এক একটা জেলায় কি পরিমাণে শাসক বিরোধীদের ভোট রয়েছে সেটাও আমরা একবার এক নজর বুলিয়ে নেব। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, তাদের পক্ষে মোটামুটি ভোটার হিসাবে যদি আমরা ক্যালকুলেশন করে দেখি তাহলে দেখব 15,52,996, এবং সেখানে মার্জিন অফ ভোটার 43,43.06%। ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপিরও যথেষ্ট সেখানে ভোট ব্যাংক রয়েছে, সেখানে তারা 15,97,219, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের থেকে কিন্তু প্রায় অনেকটাই কাছাকাছি এগিয়ে রয়েছে। শতাংশের বিচারে যদি দেখা যায় 44.29%। এবার আমরা আসি সিপিআইএম কিন্তু সেখানে পুরো জেলা জুড়ে তাদের পক্ষের ভোটার আমরা ক্যালকুলেশন করে দেখেছি, যেটা 3,19,439, এবং শতাংশের বিচারে 8.86%। আইএনসি অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দিকে যদি আমরা দেখি, কারণ 2026-এর বিধানসভা নির্বাচনে একলা চলার পথ নিয়েছে প্রদেশ কংগ্রেস, এবং 294টি আসনে তারা এবারে প্রার্থী দিচ্ছে। তবে 2016 সালে অবশ্যই একবার নজর দিতে হয়, সেখানে কংগ্রেসের গড় যদি আমরা ভোটার দেখি সেখানে 71,533, এবং শতাংশে যদি দেখি 1.98%। এই ভোট নিয়ে তারা 294টি আসনে লড়াইতে যাচ্ছে। তবে লড়াইটা রাজনৈতিকভাবে হবে, মানুষ ভোট দেবে, এবং গণতন্ত্রের উৎসবে মানুষ সেদিনকে ভোট উৎসব পালন করবে, এবং আদার্স অর্থাৎ অন্যান্য যারা মূলত কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়, নিরপেক্ষ বলা যেতে পারে, সেই নিরপেক্ষ মানুষের সংখ্যাও দেখা যাচ্ছে 65,106টি। এবং শতাংশের বিচার করে আমরা যদি দেখি, শতাংশের বিচারেও কিন্তু এই রকম বহু মানুষ রয়েছে, তাদের শতাংশ প্রায় 1.80%। আমরা পরবর্তীতে প্লেটে যাব, অর্থাৎ 2019-এর লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে অবশ্যই নজর রাখতে হয়, কারণ 2019-এর লোকসভা নির্বাচন একেবারে হাড্ডাহাড্ডি, ইঞ্চিতে লড়াই হয়েছিল, অর্থাৎ কেউ কাউকে কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়তে চায়নি। আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের দিকে নজর রাখবো, কারণ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, এখানকার দীর্ঘদিনের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, 2019 সালে তার মার্জিন অফ ভোট যদি আমরা দেখি 6,37,707টি ভোট পেয়েছিলেন 2019-এর লোকসভা নির্বাচনে, এবং শতাংশ যদি আপনারা দেখেন সেখানে দেখবেন 45.50% ভোট পেয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবং বিজেপি ভারতীয় জনতা পার্টি 2019 সালে যথেষ্ট ভালো ফল তারা করেছিল, যদিও জয়ের দোরগোড়ায় পৌঁছতে না পারলেও তারা কিন্তু 5,39,171টি ভোট পেয়েছিল, যা তৃণমূল কংগ্রেসের তুলনায় খুব একটা কম না হলে তাও 1 লাখের ওপরে মার্জিন অফ ভোট পেয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তারা পার্সেন্টেজ অফ ভোট পেয়েছিল কত? 38.47%। এবং তারপরেই যেটা আসি, অবশ্যই এই 26-এর বিধানসভা নির্বাচনে দুটো অঙ্ক কিন্তু একেবারেই মিলছে না। এক হচ্ছে সিপিএম এবং 2 হচ্ছে কংগ্রেস। কারণ বামেরা জোট করলেও কংগ্রেস কিন্তু জোট করেনি। কংগ্রেস এখানে সিপিএম 2019-এর লোকসভা নির্বাচনে তারা কিন্তু এককভাবে লড়েছিল, এবং এককভাবে লড়ে তারা ভোট পেয়েছিল 1,52,281টি, এবং 10% ভোট পেয়েছিল, মানে 10%-এর ওপরে, কারণ 10.86% ভোট পেয়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে সিপিআইএম অর্থাৎ বামফ্রন্ট। এবং সেই বামফ্রন্ট যাদের সাথে একটা সময় জোট করলেও 19-এর লোকসভা নির্বাচনে জোট করেনি কংগ্রেস। এবং কংগ্রেস এখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তারা কত ভোট পেল?
তারা ভোট পেল 32,509টি। এই ভোট নিয়ে তারা 2026-এর বিধানসভা নির্বাচনে একা লড়াইয়ের দিকে যাচ্ছে। বুঝতে পারছেন তো, কংগ্রেসের কাছে লড়াইটা কঠিন হতে পারে, এবং কঠিন হতে পারে না, প্রচুর কঠিন হবে, কারণ তাদের 2019-এর লোকসভা নির্বাচনে তারা 32,500 এবং তাদের শতাংশ যদি আমরা দেখি 2.32%, এবং আদার্স যারা, অর্থাৎ যারা নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের ভোটটাও কিন্তু খুব একটা কম নয়, কংগ্রেসের থেকে সামান্য বেশি, এবং 17,109টি তারা ভোট পেয়েছিল, এবং 1.13% তারা ভোট পেয়েছিল। অর্থাৎ 2026-এর কে লক্ষ্য রেখেই আমরা এই বিশ্লেষণে এসছি, এবং বিশ্লেষণটা দেখেছি একেবারে নেক টু নেক লড়াই যদি হয়, তাহলে এখানে আমরা 19-এর যে লড়াইটা দেখছি, 19-এর সিপিএমের সাথেই তৃণমূল কংগ্রেসের লড়াই হয়েছিল, যদিও সেখানে বিজেপির, সেখানে সিপিএম কিন্তু খুব একটা কম মার্জিন অফ ভোট পায়নি। আমরা পরবর্তীতে চলে যাব, কারণ এই লড়াইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। 294টি আসনের প্রতিটা কেন্দ্রই কিন্তু নজর কাড়া কেন্দ্র। আগেই বলেছি 2021-এর বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের ফলাফল, এবং উত্তরপাড়া অত্যন্ত নজর কাড়া কেন্দ্র হতে চলেছে। এই উত্তরপাড়া, যেখানে 2021-এর অভিনেতা কাঞ্চন মল্লিককে দিয়েই মূলত একেবারে মাস্টার স্ট্রোক দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, এবং অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস তারা যে ভোট পেয়েছিল, তারা পেয়েছিল 93,878টি ভোট, এবং শতাংশের বিচারে যদি আমরা দেখি, সেই শতাংশের বিচারে 47% তারা ভোট পেয়েছিল। দ্বিতীয় স্থানে উঠে এসেছিল বিজেপি। এখানে নেক টু নেক লড়াই না হলেও প্রায় 40,000 মার্জিনে কিন্তু এখানে কাঞ্চন মল্লিক জিতেছিল, কারণ 57,889টি ভোট পেয়েছিল এ রাজ্যের বিরোধী দল অর্থাৎ বিজেপি, তাদের 29% তারা ভোট পেয়েছে। এবং তারপরে রয়েছে, আবারও বলি, যেখানে 2019-এর লোকসভা নির্বাচনে আমরা ইন্ডিভিজুয়াল লড়াই করতে দেখেছি, সেখানে 2021-এর বিধানসভা নির্বাচনে তারা একটা জোট করে নিল, অর্থাৎ বাম এবং কংগ্রেস, এবং জোট করে তারা কোথায় পেল, তারা 42,718টি ভোট পেল। শতাংশটা অবশ্যই দেখে নেব, 21% তারা ভোট পেয়েছিল, এবং আদার্সের ক্ষেত্রেও তারা প্রায় 3,200টি ভোট তারা পেয়েছিল, অর্থাৎ 1.3% ভোট। অর্থাৎ 2021-এর যে লড়াইটা ছিল, সেই লড়াইটা বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, এবং বামেরা একেবারে তলানিতে চলে এসছে। বাম কংগ্রেসের জোট, তারা যেখানে প্রায় 93-57, সেখানে 42, অর্থাৎ অনেকটাই কমে গিয়েছিল। পরবর্তী প্লেটে অবশ্যই যাব, এবং সেখানে দেখব 2024-এর লোকসভা নির্বাচন, অর্থাৎ এই সাধারণ নির্বাচনে গণতন্ত্রের উৎসবে প্রচুর মানুষ তারা সেদিনকে অংশগ্রহণ করেছিল, যে কারণে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য সাংসদ হয়ে হ্যাট্রিক করেছেন। তিনি পেলেন 6,73,970টি ভোট, এবং শতাংশ যদি আমরা দেখি 45.65%, অর্থাৎ বিজেপিকে অনেক পেছনে ফেলে দিয়েছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায় হ্যাট্রিকে, এবং সেখানে ভারতীয় জনতা পার্টি 2021-এ বিরোধী আসনে বসেছিল 77টি আসন নিয়ে। সেই বিরোধী আসনে বসে থাকা ভারতীয় জনতা পার্টি তারা ভোট পেলে কত, 4,99,144টি ভোট, এবং শতাংশের বিচারে 33.80% তারা ভোট পেল। কিন্তু নজর থাকছে সেই কংগ্রেস এবং সিপিএমের জোটের দিকে, কারণ এখানে কংগ্রেস এবং সিপিএম তারাও 24-এর লোকসভা নির্বাচনে সেই জোট তারা বজায় রাখলো, এবং সেই জোট বজায় রেখে তারা ভোট পেল 2,39,146টি ভোট, এবং যা 2026-এ কংগ্রেসের সাথে সিপিএমের কোনো জোট নেই। সেইখানে যদি আমরা ভাগ করে দেখি, তাহলে এই মার্জিন অফ ভোট অনেকটাই নেমে যাবে, এবং 2024-এর লোকসভা নির্বাচনে 16.20% ভোট পেয়েছিল এ রাজ্যের বাম বিরোধী জোট। এবং পরবর্তীতে আসব, তার কারণ এই 2026-এর নির্বাচনটা অত্যন্ত কঠিন লড়াই। এই কারণেই বারবার বলছি, কারণ বিগত নির্বাচনে হয়তো অনেক ইস্যু ছিল, দুর্নীতির ইস্যু ছিল, বিভিন্ন ধরনের ইস্যু উঠে আসতে পারে, কিন্তু 2026-এর নির্বাচনটা কিন্তু একেবারে অন্য মাত্রায় নিয়ে গেছে এই এসআইআর।
যে এসআইআরকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে সরগরম হয়েছে, বাংলার রাজনীতিতে নয়া সমীকরণের পথে যাচ্ছে এই এসআইআর। যে এসআইআর অবশ্যই গুরুত্ব পেতে চলেছে এই ২৬-এর নির্বাচনে, কারণ কাঞ্চন মল্লিক তিনি জয়ী হয়েছিলেন ২০২১-এর বিধানসভা নির্বাচনে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩৫,৯৯৮টি ভোট পেয়েছিল কাঞ্চন মল্লিক, এবং সেই কাঞ্চন মল্লিকের গড়ে অর্থাৎ উত্তরপাড়ায় এসআইআরে কত নাম বাদ গেল। দুবারে এসআইআরের খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। প্রথম হয়েছিল ১৬ই ডিসেম্বর, ৪ঠা ডিসেম্বর থেকে এসআইআর শুরু হয়েছিল। ১৬ই ডিসেম্বর গিয়ে প্রথম এসআইআরের খসড়া তালিকা প্রকাশিত হলো। তারপরে ২৮শে ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং এসআইআরে বাদ পড়েছে ২৭,৫৫৭ জনের, যেটা ২০২৫ সালে ১৬ই ডিসেম্বর যে খসড়া তালিকা প্রকাশ হলো। অর্থাৎ এক ধাক্কায় কাঞ্চন মল্লিক জিতেছিল ৩৫,০০০, প্রথম ধাক্কায় নেমে গেল ২৭,০০০, মাইনাস হয়ে গেল ৩৫,০০০ থেকে। এবং শুধু তাই নয়, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্টের নির্দেশে আবার এসআইআরে বাদ পড়েছে প্রায় ২,২৭৩ জন। অর্থাৎ একদিকে যখন ২৭,৫৫৭, তারপরে দ্বিতীয় দফায় সেখানে বাদ পড়লো কত, ২,২৭৩টা। এসআইআরে মোট বাদ পড়লো কত, ২৯,৮৫২। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করে দেখি যে ৩৫,০০০-এর মার্জিনে জয়লাভ করেছিল ২০২১-এ কাঞ্চন মল্লিক এই ফিগারে, অর্থাৎ তারপরে বাদ গেল কত, ২৯,৮৫২। অর্থাৎ বুঝতেই পারছেন যে মার্জিন অফ ভোটে উত্তরপাড়া থেকে কাঞ্চন মল্লিক জয়লাভ করেছিল, সেই জয়ের প্রায় 50% ভোট কেটে গেল এসআইআরে। পরবর্তীতে দেখব যে এই এসআইআরে অর্থাৎ তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক যে ব্যবধানে জয়লাভ করেছিলেন, তার প্রাপ্ত ভোট থেকে প্রায় ৬,০০০ জনের নাম বাদ চলে গেছে এসআইআরে। অর্থাৎ কাঞ্চন মল্লিক যে মার্জিন অফ ভোট পেয়েছিল, সেই মার্জিন অফ ভোট থেকে কিন্তু অনেকটা ভোট কেটে গিয়েছে। তাই স্বাভাবিকভাবেই উত্তরপাড়া কিন্তু নজরকাড়া কেন্দ্র তো অবশ্যই হয়ে উঠছে, কারণ মীনাক্ষী মুখোপাধ্যায় উত্তরপাড়া থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও এখনও শাসক দল তৃণমূল কংগ্রেসের হয়ে কে প্রতিদ্বন্দ্বিতা করবে, কাঞ্চন মল্লিক। কারণ এই কাঞ্চন মল্লিককে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে, যেটা নিয়ে তৃণমূল কংগ্রেসকে অনেকটা বিব্রত হতে হয়েছে। ফলে সেই কাঞ্চন মল্লিককে আদৌ তারা ফিরিয়ে আনবেন কিনা, এবং কাঞ্চন মল্লিককে আবারও তারা ফিরিয়ে আনবেন কিনা, এটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। এবং যেখানে এই এত বাদ পড়ে যাচ্ছে, অর্থাৎ ২৭,৫৫৭ এবং ২২০০, অর্থাৎ বুঝতেই পাচ্ছেন প্রায় কাছাকাছি যে মার্জিন অফ ভোট ২৯,৮০০ ভোটে কিন্তু ৮৫২টা ভোট ইতিমধ্যেই কাঞ্চন মল্লিকের মোট তিনি যে জয়লাভ করেছিলেন তার থেকে কমে গিয়েছে। তাই প্রতিটা কেন্দ্র ধরে ধরে আমরা এভাবেই আলোচনা বিশ্লেষণ করব, এবং আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন কেমন লাগছে আমাদের এই নির্বাচনী বিশ্লেষণ। এবং ২৬-এর বিধানসভা নির্বাচনে আমরা যে বিশ্লেষণ দিয়ে গেলাম, সেই বিশ্লেষণের সাথে কতটা মিলতে পারে আপনার মতামত জানান আমাদের এই দাদা দিদির যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে, এবং অবশ্যই দাদা দিদির যে রাজনীতি সেখানে আপনারা আপনাদের মতামত জানান, এবং অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন। এবং কেমন লাগছে এই বাংলার মাটি বাংলার ভোট, সেটা অবশ্যই লিখে জানাবেন। আজ এখানেই শেষ করছি। আবারও আপনাদের পাড়ার, আপনাদের মহল্লার, আপনাদের এলাকার কোনো এক কেন্দ্র নিয়ে আবারও আসব, সেই কেন্দ্র নিয়েও আমরা আলোচনা বিশ্লেষণ করব। আজ এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তীতে।